সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে। স্বাস্থ্য সমাধানে এবারের পর্বের আলোচনার বিষয় শিশুর পুষ্টিহীনতা ও করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে রয়েছেন প্রখ্যাত একজন পুষ্টিবিদ। চলুন দর্শক, প্রথমেই পরিচয় করে দিই। আয়েশা সিদ্দিকা। তিনি 1979 সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিক্স কলেজ থেকে এমএসসি অ্যান্ড বিএসসি সম্পন্ন করেন। 2005 সালে তিনি ডায়েটিশিয়ান হিসেবে অ্যাপোলো হাসপাতালে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর 2006 সাল থেকে দীর্ঘ 10 বছর ডায়েটিশিয়ান হিসেবে স্কয়ার হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি 2017 সালে নিজস্ব প্রতিষ্ঠান ইজি ডায়েট বিডি লিমিটেডে কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাতেও নিয়মিত চেম্বার করছেন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। ডক্টর টিভির নিয়মিত দর্শক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আসলে অনেক বেশি খুশি যে বিষয়টা নিয়ে আপনারা চয়েস করেছেন। সেটা আসলে আমার খুব পছন্দের একটি বিষয়। শিশুদের নিয়ে কাজ করতে আমি পছন্দ করি, ভালোবাসি এবং বলতেও ভালোবাসি। আপা, আমি আজকে যে বিষয়টি যেহেতু আলোচনা করব যে শিশু পুষ্টিহীনতা নিয়ে, আমি প্রথমেই আসলে জানার চেষ্টা করব যে শিশুদের পুষ্টিহীনতা কেন হয়। অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। অর্থাৎ এই জায়গাটা যদি আসলে আমরা রিকভার করতে পারি তাহলে আসলে পুষ্টিহীনতা এই শব্দটাই হয়তো মুছে যেত। বেসিক্যালি পুষ্টিহীনতাটা শুরু হয় গর্ভাবস্থা থেকে, অর্থাৎ একটা মায়ের পুষ্টি শিশুর পুষ্টি আমরা সবসময় বলে থাকি। সো আমাদের দেশে যেটা হয় যে গর্ভাবস্থাটা অর্থাৎ প্ল্যান প্রেগনেন্সিটা আমাদের দেশে খুবই কম। আমাদের ম্যাক্সিমাম প্রেগনেন্সিগুলো থাকে আনপ্ল্যান্ড, এবং যখন 10% প্রেগনেন্সি সামটাইমস থাকে সেটাকে বলা হয় যে অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি। সো প্ল্যান প্রেগনেন্সিতে যেটা হয় একজন মা প্রিপারেশন নেয়, তার নিউট্রিশনাল ব্যালেন্স ঠিক আছে কিনা, ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো ঠিক আছে কিনা, সো দ্যাট সেখান থেকে তার বেবি নিউট্রিশনটা প্রপারলি পায়। কিন্তু যিনি আনপ্ল্যান প্রেগনেন্সিতে যান তিনি সামটাইমস অনেক ধরনের নিজেই পুষ্টিহীনতায় ভোগে। লাইক তার হলো আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ফলিসন কম হতে পারে, ওমেগা 3 কম, ক্যালসিয়াম ভিটামিন ডি কম। সো এই অবস্থায় যখন উনি গর্ভাবস্থায় যাবে তখন তার গর্ভস্থ শিশু অটোমেটিক্যালি কিন্তু এই ল্যাকিংসগুলো পাবে। তো অনেকে মনে করেন যে প্রেগনেন্সিতে গেলেই ডাবল খেলেই আসলে শিশুর এই চাহিদা ফুল আপ হয়ে যাবে। বেসিক্যালি যেই মা অনেক আগে থেকেই এই ল্যাকিংসে আছেন, পুষ্টিহীনতায় আছেন, সেই মা প্রেগনেন্সিতে ডাবল খেলেও কিন্তু এটা রিকভার করতে পারবে না। এই জন্য মায়ের পুষ্টিটা খুব ইম্পর্টেন্ট যদি প্রেগনেন্সিতে প্রপারলি একটা বাচ্চাকে পুষ্টি আমরা দিতে চাই। সো যদি আমরা এই জায়গাটা রিকভার করতে পারি তাহলে জন্মের পরে সে বাচ্চাটাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিয়ে কিন্তু রিকভার করানো যায়। কিন্তু ধরেন প্রেগনেন্সি অবস্থায় যদি সে বাচ্চাটা পুষ্টিহীনতা নিয়ে আসে, সাপোজ তার আয়রন ডেফিসিয়েন্সি, তখন কিন্তু মায়ের জন্য একটু ডিফিকাল্ট, এবং আরও অনেক মেন্টাল এবং ফিজিওলজিক্যাল চেঞ্জেস কিন্তু বাচ্চাদের শুধুমাত্র পুষ্টিহীনতার কারণেই থাকে। তখন জন্মের পরে আমরা মায়েদেরকে অনেক বেশি বলি যে যত্নের বিষয়টা আরও বেশি কেয়ারফুল হওয়ার জন্য। সেক্ষেত্রে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং খুব ইম্পর্টেন্ট। যদি এটা না হয়, পর্যাপ্ত পরিমাণে মিল্ক না পায়, তাহলে তার ওয়েটটা বাড়ে না। জন্মের পরে খুব ইম্পর্টেন্ট হলো প্রথম 3 থেকে 6 মাসে জন্মের ওজনের 3 থেকে 6 কিলো ওজন করানো, এবং এই সময় একটু কেয়ারফুল থাকা, বাচ্চাকে মনিটর করা তার অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সো অ্যাক্টিভিটিস বলতে ম্যাক্সিমাম মানুষ যেটা মনে করে যে শারীরিক হাত পা নাড়াচাড়া ঠিক আছে কিনা। আসলে এখানে কিন্তু তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, বাচ্চার তাকানো, সে কি আওয়াজের সাথে রেসপন্স করছে কিনা, অর্থাৎ তার আইকিউ লেভেল ডেভেলপ করছে কিনা। সো এটাও কিন্তু পুষ্টিহীনতার মধ্যেই পড়বে। সো এই জন্য মায়ের পুষ্টিটা খুব ইম্পর্টেন্ট। ওইখানে যদি ল্যাকিংস হয়, একটা পুষ্টিহীনতা পায়, একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি না পায় তাহলে আরেকটা পুষ্টিহীনতা হবে। 6 মাস থেকে যে পরিপূরক খাবার আমরা দিতে বলি, সেই পরিপূরক খাবারটা যদি ব্যালেন্সড ওয়েতে না হয় এবং ডাইভার্সিটি না হয়, অটোমেটিক্যালি বাচ্চার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি গ্রো করে। এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির মধ্যে আমরা যেমন জানি, লাইক প্রোটিন ডেফিসিয়েন্সি হলে আমরা জানি মেরাসোমাস, কোয়াশিওকর হয়, বাচ্চার স্কিন অনেক সময় ড্রাই থাকে, বাচ্চা খেতে চায় না, অনেক সময় বলে এটা জিঙ্ক ডেফিসিয়েন্সির জন্য হয়। বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে না, স্কেলেটাল গ্রোথ, তার মানে ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। বাচ্চার চোখে প্রবলেম আছে, হয়তো ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়। সো এটা হলো এই
মায়ের ফুড ইনটেক একটা বিষয়, ল্যাকটেটিং অবস্থা, প্রেগনেন্ট অবস্থা দুটো। তারপর যখন উইনিং প্র্যাকটিস করবে, মাকে খুব কেয়ারফুলি বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে যেন পুরো সপ্তাহে জুড়ে বাচ্চার খাবারে সব ধরনের নিউট্রিশন উনি ম্যানেজ করতে পারেন, মানে রেগুলার এক টাইপের খাবার না, তাহলে তার এই ল্যাকিংসটা তৈরি হবে। সো এই বিষয়টা মানে 2 বছর পর্যন্ত খুব ইম্পর্টেন্ট যে প্রপারলি পরিপূরক খাবারটাকে সাপ্লাই দেওয়া, যেন এই 2 বছরের মধ্যে তার যে কোনো পুষ্টিহীনতা আমরা দূর করে ফেলতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ যদি সঠিকভাবে খাওয়ানো না হয়, তাহলে ওই শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে কিনা? এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আছে। তবে একটা কথা অনেকে বলে যে মায়ের দুধ খেলে তার ইমিউনো সিস্টেমটা বাড়ে, এবং প্রথম জন্মের পর প্রথম যে শাল দুধটা এটাই কিন্তু একটা ভ্যাকসিন, এবং এটাই কিন্তু বাচ্চার প্রতিষেধক হিসেবে কাজ করে, এটা তার ইমিউনো সিস্টেমটাকে বিল্ড আপ করে। 6 মাস যে মা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাবে, ডেফিনেটলি সে বাচ্চা হেলদি হবে এবং তার ইমিউনো সিস্টেম অন্যদের চেয়ে ভালো হবে। বাট এখানে একটা বিষয় আছে, মা আসলে কি খাচ্ছে, মানে মায়ের খাবারটা কি আসলে ক্যালোরি বহুল, ভালো প্রোটিনযুক্ত কিনা, নিউট্রিশনগুলো ঠিক আছে কিনা। একটা মা সিম্পলি যদি শুধু ভাতও খায় তাও সে বাচ্চাকে দুধ দিতে পারবে। হ্যাঁ, সো কোয়ালিটি মিল্ক বলে একটা কথা আছে, যে এই সময় একজন ল্যাকটেটিং মায়ের যে নিউট্রিশনটা আমরা ফিল আপ করতে চাই, যেমন প্রতিটা জিনিস ডাবল, লাইক ওনার ইন জেনারেল আমরা যেমন ক্যালসিয়াম বলি 1000 মিলিগ্রাম, যখন সে ল্যাকটেশন পিরিয়ড বা প্রেগনেন্সিতে থাকবে এটা বেড়ে যাবে 1200 থেকে 1500 মিলিগ্রাম তাকে নিতে হবে। সো এই বিষয়গুলো যদি সে এনশিওর করে, তাহলে সে বাচ্চা যদি কোয়ালিটি মিল্ক পায় তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। বাট যদি না পায়, তখন কিন্তু আমরা দেখেছি একই ফ্যামিলিতে 2 বাচ্চা দুজনেই ব্রেস্ট ফিডিং করেছে, একজন হেলদি আরেকজন কিন্তু হেলদি না, এটাই ডিফারেন্স কিন্তু। অর্থাৎ মা একজনের বিষয়ে কেয়ারফুল ছিল, আরেকজনের বিষয়ে হয়তো মা তখন কেয়ারফুল ছিল না। এটা অনেক সময় হয় যে প্রথম বাচ্চার বিষয়ে মা অনেক সময় নিজে জানে না, না জানার কারণে ওই বাচ্চাটার গ্রোথ নিয়ে একটু প্রবলেম হয়। দ্বিতীয় বাচ্চার সময় সে কেয়ারফুল হয়ে যায়, তখন সেই বাচ্চাটা হেলদি হয়। আবার আরেকটা বিষয় হলো, প্রথম বাচ্চার সময় প্রথম বাচ্চা এটার একটা আনন্দ, সবাই অনেক ইনফরমেশন দেয়, সেই অনুযায়ী প্রথম বাচ্চা হেলদি হয়। দ্বিতীয় বাচ্চাটাকে আবার মনে হচ্ছে আচ্ছা প্রথমটা তো হয়ে গেছে, এটার যে নিউট্রিশন মেনটেন করতে হবে এটা অনেক সময় সে ভুলে যায়, তখন আবার দ্বিতীয় বাচ্চা অবহেলিত হয়ে তার একবার নিউট্রিশনটা ফল করে। সো ওভারঅলি আপনি যেটা জানতে চেয়েছেন যে মায়ের দুধ খেলেই সে একদম পুষ্টিকর বা তার একদম গ্রোথ সব কিছু ভালো হবে, বেসিক্যালি ব্যাপারটা এরকম না। অনেক বাচ্চাই কিন্তু আবার মায়ের দুধ পাচ্ছে না প্রপারলি, সো তাদেরকে কি করতে হচ্ছে, ফর্মুলা ফিড দিতে হচ্ছে। সেই ফর্মুলা ফিডের মধ্যেও মানে কাছাকাছি করা হয়, মায়ের দুধের সাথে কম্পেয়ারেবল আসলে কোনো কিছু নাই, কিন্তু কাছাকাছি করেই তৈরি করা হয়, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এরা তৈরি করে, ডিএচএ, ইপিএ, প্রোবায়োটিক যুক্ত ফর্মুলা দুধগুলো দেওয়া হয়। এটাকেও যদি প্রপারলি মা তাকে ফিডিংগুলো করায়, সেই বাচ্চাও কিন্তু হেলদি হয়। আবার অনেক সময় হয় যে মায়েরা 6 মাস পার হলে বাচ্চাকে কোন খাবারটা আসলে খাওয়াবে সেটা নিয়ে অনেকে মানে আসলে অনেকে সমস্যা হয়ে থাকে। আসলে আপনি কি পরামর্শ দিবেন, একজন বাচ্চা যখন 6 মাস পার হবে তখন কি খাবার দিলে সেই বাচ্চার জন্য আসলে সবচেয়ে ভালো হবে? বাচ্চা যখন 6 মাস পার হয় আমরা পরিপূরক খাবারটা দিতে বলি। সো একটু বুঝতে হবে যে যে বাচ্চাটা এক্সক্লুসিভলি শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করেছে, মায়ের দুধ খেয়েছে, সে বাচ্চাটার জিহ্বার টেস্ট, তার ইন্টেস্টাইনাল ট্র্যাক, অর্থাৎ টোটাল যে খাদ্যনালীটা আছে এটা কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ এটা শুধুমাত্র তখন এতদিন দুধ নিত, এখন আমরা ডিফারেন্ট খাবার দিব। বাচ্চার সেই খাদ্যনালীটা আসলে ক্যাপাবল কিনা এই খাবারটা নিতে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে কিন্তু বিষয়টা এমন না যে 6 মাসের প্রতিটা বাচ্চা সেম ওয়েতে খাবার নেবে, এটা অনেকে ভুল করে। সো আমার পার্সোনাল পরামর্শ হলো যে একেবারে সেফ সাইডে থাকার জন্য সিঙ্গেল ফুড ইন্ট্রোডিউস করা, লাইক যেমন সিরিয়ালের মধ্যে আমি অনেক সময় বলি জাউ ভাত, চালের সুজি, গমের সুজি, ম্যাশড পটেটো, ওটস, এগুলোকে সিরিয়াল হিসেবের মধ্যে এই কয়টা রাখবে। যদি ভেজিটেবল বলি তাহলে হলো মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, গাজর, বয়েলড করবে, একটু হালকা মশলা দিতে পারে, পানি দিয়ে বয়েল, একটু তেল দিবে, জাস্ট এখানে কোনো চিনি হবে না, এখানে কোনো সল্ট হবে না, হ্যাঁ, জাস্ট পেস্ট করে করে দিবে। কারণ এটা মাথায় রাখতে হবে 6 মাসের একটা বাচ্চা চিনি লবণ কিছুই চিনে না, ঠিক মা তাকে যা চেনাবে ও তাই চিনবে, এই জন্য ওই সময় ওকে যে টেস্টটা দিবে ওইটাই কিন্তু নিবে। তারপরেও সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের টেস্ট বাড আলাদা করেছে, এই জন্য আমরা কেউ সুইট আইটেম পছন্দ করি, কেউ হলো সল্টি পছন্দ করি, কেউ হলো একেবারে ব্লেন্ডেড খাবারও খাই। সো ভেজিটেবলের মধ্যে এটা দিবে। 2টো ফ্রুটস আমি রিকমেন্ড করি সবসময়, যে স্টার্টিং ফ্রুটসটা হবে যদি ফ্রেশ পিওর ব্যানানা হয়, ব্যানানা ইজ ভেরি গুড, ইজিলি ডাইজেস্টিভ, এবং আরেকটা হলো অ্যাপেল যদি হয় এটা অনেক সময় শক্ত থাকে, সো দ্যাট এটাকে করতে হবে কি স্টু করবে, জাস্ট একটু পানি দিয়ে বয়েল করে বাচ্চাকে খাওয়াবে, ওই পানিটা টেনে যাবে। সো ফ্রুটসের মধ্যে এইটা, সবজির মধ্যে এটা, আর মাছ স্টার্ট করবে। মাছটার মধ্যে যেমন আমাদের দেশে আয়,
বোয়াল, এই মাছগুলো একদম সফট থাকে, মাছটাকে ফ্রাই করবে না, ম্যারিনেশন করে জাস্ট পানি ঢেলে বয়েল করে স্টিম করতে পারে, বাট তেল ইউজ করবে কিন্তু, হ্যাঁ। সো এটা সে তার প্রোটিনের একটা উৎস, কারণ আমরা স্টার্টিংয়ে বাচ্চাকে ডিম দিতে পারি না, ডিম যেহেতু একটু অ্যালার্জিক, এই জন্য ডিমটাকে আমরা 7 থেকে 8 মাসের দিকে স্টার্ট করতে বলি। এবং ভাতের মার, ডালের পানি, চিকেন স্যুপ, সবজি দিয়ে তৈরি করা স্যুপ বাচ্চার জন্য খুবই খুবই হেলদি। সো এগুলি কিন্তু 6 মাস থেকে 7 মাস পর্যন্ত আমি যে কয়টা খাবার বলেছি ইন্ট্রোডিউস করাতেই কিন্তু চলে যাবে। সো প্রথমে সিঙ্গেল ফুড ইন্ট্রোডিউস করাবে, যেটা আমাদের মায়েরা করে, সেটা হলো প্রথমেই ধরে খিচুড়ি, কয়েক রকমের চাল ডাল মিলে তারা হলো সেরেলাক তৈরি করে, যেটা খুবই গুরুপাক খাবার। সো আমরা যারা অ্যাডাল্ট একটু খেয়াল করে দেখেন তো, যখন আপনি ভাত ডাল সবজি খান এটা একটা কম্বিনেশন, কিন্তু যখন আপনি খিচুড়ি খান এটা কিন্তু ভারী হয়ে যায়, লং টাইম আপনার স্টমাকে থাকেন, সামটাইম ইরিটেট করে, একটা বমিটিং ভাব বা গ্যাস হতে পারে, বাচ্চার ক্ষেত্রেও তাই হবে। এবং বাচ্চাদের সিভিয়ার গ্যাস হয়, ওদের স্টমাক পৃথিবীতে অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট হতে কিন্তু সময় লাগে, এই সময়টা প্যারেন্টসকে দিতে হবে। সো 1 বছর পর্যন্ত আমরা অনেক খাবার ইন্ট্রোডিউস না করিয়ে এই যে সিঙ্গেল ফুড ইন্ট্রোডিউস, যেমন 8 মাসের সময় চাইলে সেই জাউ ভাতের সাথে একটু ডাল মিক্সড করলে খাবারটা টুইস্ট হয়ে গেল, আমরা দুধের সাথে সুজি মিশালে কিন্তু 2টা উপাদান হলো, একটু বাদাম গুঁড়া দিলে 3টা উপাদান হলো, এইভাবে 7 মান্থস থেকে আবার ইনক্লুড করতে পারে। বাট 6 মাসের খাবারগুলো খুবই সফটলি দিতে হবে, ইজিলি ডাইজেস্টিভ খাবার দিতে হবে। আপনি বলেছিলেন যে আসলে শিশুদের যখন গ্যাস হয় তখন তারা বিভিন্ন মানে খাবারের অব্যবস্থাপনার কারণে গ্যাস হয়, কিন্তু যখন গ্যাস হবে তখন মা কিভাবে বুঝবে তার শিশুটির গ্যাস হয়েছে? আচ্ছা, অনেক মা কমপ্লেন করে যে বাচ্চা রাতে খুব কাঁদে, আবার কিছুক্ষণ আগে খাওয়ালো তারপরে কিন্তু বাচ্চা কাঁদছে, অনেক বাচ্চা হলো খাবারের পরে বমি করে দেয়, এবং দেখা গেছে যে একটা নির্দিষ্ট গ্যাপের পরেও 3 থেকে 4 ঘন্টা চলে গেছে বাচ্চা খাবার নিচ্ছে না, তখন বুঝবে যে তার পেটটা ফাঁপা, তার ওই যে ক্ষুধামন্দা তৈরি হয়েছে গ্যাসের জন্য। এই জন্য যে কোনো ফিডিং কোনো প্যারেন্টস যেন তাকে ফোর্স ফিডিং না করায়, প্লাস হলো একেবারে স্টমাক ফুল করে যেন না খাওয়ায়। সো অনেক প্যারেন্টস বলে যে কীভাবে বুঝবো স্টমাক ফুল, এখন একটা 6 মাসের বাচ্চা, তার একটা স্টমাক হলো সিমের বিচির মতো। সো এটার জন্য যদি আমি বাটি ভরে খাবার নেই তাহলে কিন্তু হবে না, তাই না? আমাকে কি করতে হবে, মায়ের দুধটা কিন্তু তার মেইন খাবার। সো অনেকে যে মা মনে করে কি যে মাত্র ব্রেস্ট ফিডিং করালো 1 ঘন্টার মধ্যে কিন্তু বাটিতে খাবার নিল, সে বাচ্চা কখনোই খাবে না। মানে নিজেকে দিয়ে বুঝতে হবে যে আমি এখন 1 গ্লাস দুধ খেলাম, তারপরে ভাত খেতে বসলে আমি কি খেতে পারবো? খেতে পারবো না। আর আমার ক্যাপাসিটি, বাচ্চার ক্যাপাসিটি অনেক ডিফারেন্স। সো প্রতি একটা ফিডিংয়ে মাকে 3 আওয়ার্স গ্যাপ রাখতে হবে, এই 3 আওয়ার্স ওর আগের খাবারটা ডাইজেস্ট হবে, ওটা মেল্ট হবে, আস্তে আস্তে তার ক্ষুধা তৈরি হবে, বাচ্চাকে প্লেফুল করতে হবে। যেমন খাটের মধ্যে বাচ্চাকে রাখলে হাত পা ছুঁড়ে, এটাতেই তার ক্যালোরি বার্ন হয়। বাচ্চা যখন কাঁদে আমরা অস্থির হয়ে যাই বাচ্চাকে কোলে নেওয়ার জন্য, ক্ষুধা লাগলে কাঁদবে, এই কান্নাটা করতে দিতে হবে। বাচ্চা ব্যথা পেলে সেই কান্নাটা আলাদা, এবং গ্যাসের যে পেইনটা হয় বাচ্চারা তখন থেমে থেমে কাঁদে, মানে কিছুক্ষণ পর হয়তো একটু পেটে ব্যথা করে, তখন সে একটা চিৎকার দিল, কান্না করলো, আবার কিন্তু থামে, আবার কাঁদে, এবং এই কান্নাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা রাতে করে। এবং মায়েরা অনেক সময় আছে বাচ্চাকে শুয়ে খাবারটা খাওয়ায়, এটা ব্যাড প্র্যাকটিস, এটাতে গ্যাস হবে। এবং খাওয়ার পরে মানে একটু কোনা করে নিবে বাচ্চাকে, অ্যাঙ্গেল করে নিয়ে বাচ্চাকে খাওয়াতে হয়, যদি সে বসতে না পারে। যখন সে বসতে পারে তখন কিন্তু অবভিয়াসলি তাকে বসিয়ে খাওয়াবে, বা মায়ের কোলে বসিয়ে তাকে খাওয়াবে। নিজে ঢেকুর তুলতে না পারলে অবভিয়াসলি তার ঢেকুরটা তুলে দিতে হবে, হ্যাঁ। এটা প্রথম 45 ডেজের প্র্যাকটিসে কিন্তু হয়ে যায়। এবং যে বাচ্চা মায়ের দুধও খায় তারও কিন্তু গ্যাস হয়। মা দুধ খাওয়ানোর সময় বাচ্চার মুখে বাতাস ঢুকে, বুঝে না, আবার দুধটা খাওয়ালো, বাচ্চা তো তখনও আসলে ক্যাপাবল না নিজে নিজে ঢেকুরটা তোলে, এই জন্য যে আমরা পিঠে হাত দিয়ে দিয়ে বলি তার ঢেকুরটা তুলতে, তখন তার এটা খালি হয়ে যায়, পরবর্তী ফিডিং নিতে তখন তার বডি অটোমেটিক্যালি রেডি হয়ে যায়। বাট দিস ইজ ভেরি ন্যাচারাল যে তাকে এখানে অভ্যস্ত হতে এনভায়রনমেন্টের সাথে সময় লাগবে। প্রথম 45 ডেজ লাগে মায়ের দুধে তার অভ্যস্ত হতে। ওই 45 ডেজ আমরা তাকে অনেক মনিটর করি, যে খাবার দিল বমি করলো, হয়তো মা একটু বেশি খাওয়ালো তাতেই বাচ্চা বমি করে দিল, অনেক মা ভয় পেয়ে যায়। হ্যাঁ, ঘন ঘন বমি করলে বাচ্চার ডিহাইড্রেশন হবে। তো অনেক সময় আছে যে মিল্কটা ওভার হয়ে গেছে, এতটুকু বের করে দিয়েছে, এটাতে কোনো ভয়ের কোনো কিছু নাই। এখন বাচ্চা আসলে কতটুকু খাচ্ছে এটা মারা কিভাবে বুঝবে? যেমন বাচ্চাকে যখন উনি ফিডিং দিবে, বাসায় যদি একটা স্কেল থাকে, ওজনের স্কেল, তাকে আগে মেপে নেবে, মেপে নেওয়ার পর যদি উনি ব্রেস্ট ফিডিং দেয়, তারপরে হলো ব্রেস্ট ফিডিংয়ের পরের ওজনটা নেবে। লাইক বাচ্চার ওজন 90 গ্রাম বাড়লো, তার মানে সে মিল্ক খেলো 90 ml, ঠিক আছে? সেম খাবার দিল, খাবারটা মা হয়তো বাটিতে 100 গ্রাম মেপে নিল, তার আগে বাচ্চাকে ওজন করে নেবে। 100 গ্রামের মধ্যে বাচ্চা হয়তো 2 চামচ 3 চামচ করে কিন্তু ফেলে দিচ্ছে, আর খাবে না, তখন মা ওজন করে নিলে কিন্তু পেয়ে যাবে কত গ্রাম খেলো, এবং সেখান থেকে ক্যালোরি হিসাব করা একেবারেই সহজ। এটা ম্যাক্সিমাম মা বুঝে না। আবার অনেকেই আছে যে মানে বাচ্চা যখন 8 মাস 9 মাস হলো তখন অনেক বাবা মাই কিন্তু জোর করে তাদের বাচ্চাদের কিন্তু খাওয়ানোর চেষ্টা করে, এতে করে কি ক্ষতি হতে পারে? এটা
একটা হলো যে গ্যাস্ট্রাইটিস, বাচ্চার হলো অনেক সময় আছে যে ডিসএবিলিটি, লাইক হলো যার স্টমাকের ধারণ ক্ষমতাটা নষ্ট হয় যখন ফোর্স ফিডিং দেয়, তখন হলো যেমন স্টমাক একদম ফুল, বাচ্চা তো এটা এক্সপ্রেস করতে পারে না, আপনাকে বলতে পারবে না, কিন্তু আপনি নিজেই দেখেন যে আমরা যারা অ্যাডাল্ট আছে, আমরা যখন স্টমাক ফুল করে খাই আমাদের কিন্তু ভালো লাগে না, একটা ইরিটেশন, অস্থির লাগে, দম আটকে আসে, গ্যাস হয়ে পেটটা ফুলে যায়। সেম জিনিসটা বাচ্চার হবে কিন্তু, হ্যাঁ, তখন তার পরবর্তী খাবারটা নিতে কিন্তু কষ্ট হবে এবং তার মধ্যে একটা খাবারের ভীতি তৈরি হবে। খাবারটাকে সে এনজয় করার পরিবর্তে সে চিন্তা করবে যে এটা তার জন্য একটা ভয়ঙ্কর কিছু। সো এটা তার মেন্টাল রিটার্ডেশন তৈরি করা, একটা মানসিক স্ট্রেস বাচ্চার জন্য। কারণ কোনো প্যারেন্টস আসলে মনে করে না যে একটা বাচ্চা একটা আলাদা সত্তা, অর্থাৎ যেদিন তার জন্ম হয়েছে সে কিন্তু আলাদা একটা ব্যক্তি, তাকে কখনো এইভাবে ট্রিট করা যাবে না যে আমি যা করব তুমি তাই, তা না। ওর একটা আলাদা সত্তা তখন থেকে তৈরি হয়ে গেছে, ওর ডেভেলপমেন্ট তখন থেকে শুরু। তা আমাকে কিন্তু ওর সাইকোলজি বুঝতে হবে। আমার বাচ্চা চাচ্ছে না, যেখানে সে 3বার রিফিউজ করলো, খাবারটাকে ফেলে দিল, তার মানে সে পছন্দ করছে না, সে এখন নিতে প্রিপেয়ার্ড না। সো এবং অরিড হওয়ার কিছু নাই। একটা বাচ্চা জন্মের পরে যেমন মায়েরা পাগল হয়ে যায় ব্রেস্ট ফিডিং আসছে না কেন, ফর্মুলা দিচ্ছি না কেন, সে কিন্তু 48 আওয়ার্সের রিজার্ভ নিয়ে আসে। সো এই 48 আওয়ার্সে আমরা যদি ওকে কোনো খাবার না দেই কিছুই হবে না। আর এই ক্ষেত্রে কী করে, হসপিটাল হয়তো তাকে স্যালাইন দিয়ে দিচ্ছে, তার জীবন শক্তিটা থাকার জন্য স্যালাইন দিয়ে দিচ্ছে। সেম একটা 8-9 মাসের বাচ্চা, মানে ধরেন 4 ঘন্টা না হয় 5 ঘন্টা না হয় 6 ঘন্টা সে খাবে না, হ্যাঁ। এবং মায়েরা যে খায় না কমপ্লেন করে, বেসিক্যালি এটা কমপ্লেন করে কোথায়, 2 চামচ কে খায় আর খায়নি, এটাই হলো মায়েদের কমপ্লেন। বেসিক্যালি সে খায়, একটা বাচ্চা উইদিন 4 আওয়ার্সে মায়ের থেকে খাবার নেবে। কোনো বাচ্চা গ্যাপে নেয়, কখন গ্যাপে নেয়, আগের ফিডিং যদি মা তাকে ফোর্স ফিডিং করে, যেমন ফিডার ভোরে দুধ খাওয়ালো বা ফিডারে ব্লেন্ড করে খিচুড়ি অথবা দুধ কর্নফ্লেক্স কলা, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, অনেকটা খাবার দেয়, ওই খাবারটা তার তখনও 6 ঘন্টাও লাগছে তার ডাইজেস্ট হতে, সে কেন খাবে? এটা তো আমাদেরও হয়। তাহলে রুটিনটা কেমন হওয়া উচিত একজন বাচ্চাকে যখন 8-9 মাস এক শিশু বাচ্চার খাবারের রুটিনটা কেমন হওয়া উচিত? দিনে কতবার করে তাহলে খাওয়াবে? দিনে যেমন সে যদি ব্রেস্ট ফিডিং পায় তাহলে 4 থেকে 5 বার সে ব্রেস্ট ফিডিং পাচ্ছে, তাহলে আর 3টা মেজর মিল দিবে শেষ। মানে একটা ডিমই কিন্তু তার জন্য একটা মেজর খাবার। এটা চিন্তা করার কারণ নাই যে বাচ্চা 8 মাসের একটা বাচ্চা আমার মতো রুটি দিয়ে ডিম দিয়ে খাবে, সবজি খাবে, এটা একটা পরিপূর্ণ খাবার অ্যাডাল্ট মানুষের জন্য। বাচ্চা যদি শুধু 1 পিস মাছ খায়, এটাই কিন্তু তখন 8 মাসের একটা পরিপূর্ণ খাবার তার জন্য। একটা কলা তার জন্য অনেক বড় ব্যাপার, কিন্তু অনেক সময় একটা কলা বাচ্চা পুরোটা শেষ করে না, চাপা কলা হলেও শেষ করে না। অনেক মা যেমন প্রশ্ন করে, আপা 2-3টা কলা দিতে পারবো কিনা, এটাই কিন্তু ফোর্স ফিডিং। যেমন একই ফ্রুটস 2টা দেওয়ার কোনো মানে নাই। যেমন একটা বাচ্চা যদি আধা ডিম আধা কলা খায়, তাহলে কিন্তু সে 2টো জায়গায় নিউট্রিশন পেল। এই বিষয়টাই মাকে বুঝতে হবে। যেমন দুধের সাথে একটি কর্নফ্লেক্স মিক্সড করলো, 2টো খাবার না, এটা যদি সে অল্প খায় কিন্তু এটাতে ক্যালোরি বহুল খাবার। 2টো খাবারের কম্বিনেশনে দুধ দিয়ে আপনি আলাদা ক্যালোরি পাবেন, দুধের সাথে যেই আপনি ডিম মিক্সড করবেন তখন কিন্তু ক্যালোরি চেঞ্জ, প্রোটিন চেঞ্জ, এটা রিচ হয়ে গেল এবং এটা তখন অল্প খেলে তার জন্য হয়ে যায়। আমাদের অ্যাডাল্টের জন্য তো আমরা একটা ডিম খেলে আমরা মোটামুটি 3 ঘন্টা সাপোর্ট পেয়ে যাই। সো এবার চিন্তা করেন একটা ছোট বাচ্চাকে যখন আপনি একটা ডিম খাওয়াবেন, হ্যাঁ, আমাদের ব্রয়লার চিকেনের একটা ডিমের ওজন আছে 80 গ্রাম। সো এটাতে ক্যালোরিও থাকে 80 ক্যালোরি। যখন এটা বয়েল করে খাওয়ান 80 ক্যালোরি, এটা এত ইজি না বাচ্চার এত, মানে 2 থেকে 3 কেজির ওজনের একটা বাচ্চা বা 5 থেকে 6 কেজি ওজনের বাচ্চা, এই যে 80 ক্যালোরি সে নিল, এটা তার তো এত সহজে বার্ন হবে না। সো এটা লং টাইম স্টমাকে থাকে। এই জন্য গ্যাপ দিয়ে, মানে সারাদিনে বাচ্চা যদি 12 ঘন্টা সজাগ থাকে, সেই 12 ঘন্টায় বাচ্চাকে মা হাইয়েস্ট 5 টাইমস খাবার দিলেই হবে। মানে যদি আলাদা করে দুধ যদি খেতে চায়, কারণ এই সময় বাচ্চারা দুধটাই বেশি খাবে, আলগা খাবারটা আসলেই কম খাবে, তো সেজন্য অর্ধেক ডিম, অর্ধেক কলা, একটু সবজি, একটু মাছ, মানে এটা হলো প্র্যাকটিস তৈরি করানো। এটা সে পরিপূর্ণ খাবে না, বাট তাকে ভ্যারাইটি দিতে হবে, টেস্ট বুঝতে হবে মাকে যে এটা মাছের টেস্ট, এটা চিকেনের টেস্ট, এই টেস্টটা মাকে বোঝাতে হবে। তার মানে এটা না যে আমি চিকেন এতটুকু নিয়েছি পুরাটাই বাচ্চাকে খেতে হবে, এরকম না। বাচ্চা 30 থেকে 40 গ্রাম মাছ খেলে কিন্তু এনাফ। আমরা বড়রা খাচ্ছি 60 থেকে 90 গ্রাম। সো একটা ছোটো বাচ্চা তার 30 থেকে 40 গ্রামই কিন্তু স্টমাক ফুল হয়ে যায়, সে আর খাবে না। আর যদি দেখে যে সেই খাবারটা রিফিউজ করছে, ব্রেস্ট ফিডিং চাচ্ছে, তখন আমি মাকে বলবো যে ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করে। অনেক সময় বাচ্চা ছেলেরা কিন্তু অরুচি হয়ে যায়, খেতে পারে না। তো আসলে বাবা মা কখন বুঝবে যে বাচ্চা ছেলেটা আসলে অরুচি হয়েছে, কিংবা সেই মুহূর্তে বাবা মার করণীয় কি? আচ্ছা, অরুচি হওয়ার অনেকগুলো কারণ আমি স্টার্টিংয়ে বলেছিলাম, যে ওই যে অপুষ্টি নিয়ে কথা বলাতে, যেমন একটা জিঙ্ক এইটা একটা ইম্পর্টেন্ট খনিজ আমাদের জন্য। সো এটা বডিতে প্রয়োজন খুব অল্প, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? এটার অভাবে হলো বাচ্চার ক্ষুধামন্দা তৈরি হবে, ডাইজেশনটা তার ভালো হবে না, বাচ্চা ক্র্যাঙ্কি হবে, মানে কান্নাকাটি করবে, মলিন হবে, বাচ্চার হাসি খুশি এই অ্যাটিটিউডটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে।
এবং বাচ্চাদের স্কিন যখন রাফ হয়, মলিন হয়, তখন আমরা বুঝি যে বাচ্চাটার কিন্তু জিঙ্ক ডেফিসিয়েন্সি হচ্ছে। সো যখন সে খাবারটাকে রিফিউজ করবে, লং টাইম একদম খাবারটাকে নিতে চাবে না, তখন দুটো জিনিস মা করতে পারে। একটা হলো তার হিমোগ্লোবিন চেক করতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি হলো সেম কাজটা বাচ্চা করবে, একেবারেই তার মুখে রুচি থাকবে না। ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হলে বাচ্চার মুখে অনেক ধরনের ঘা হয়। সো যখন ব্রেস্ট ফিডিং করে তখন বেসিক্যালি মায়ের দুধে ভিটামিন সির রিজার্ভটা আসলে কম থাকে। প্রেগনেন্সি থেকে প্রথম 6 মান্থস পর্যন্ত মোটামুটি রিকভার করে, 6 মান্থসের পরেই বাচ্চার ভিটামিন সি ডেফিসিয়েন্সি তৈরি হয়। তখন তার স্কিনে তার এই যে একটা অরুচি এটা তৈরি হবে। এবং অনেক সময় আছে যে বাচ্চার হিমোগ্লোবিন কমে গেছে, এটা মা বুঝতে পারছে না, হ্যাঁ, কারণ উইনিংয়েও হয়তো প্রপারলি তার আয়রন যাচ্ছে না, আর মায়ের দুধে আয়রন কম থাকে, সেজন্য তার 6 মাস পর এটার ঘাটতি হয়। এই জন্য 6 মাস থেকেই কিন্তু আমরা উইনিং স্টার্ট করতে বলি, সো দ্যাট এখানে তার আয়রন, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স খুব ইম্পর্টেন্ট। ফুড এমনভাবে চুজ করতে হবে যেটা তাকে রিকভার করে দেবে। বাট মায়েরা এই চুজিংটাই কিন্তু বুঝে না যে কিভাবে আমি খাবারটাকে দিব। এটার কারণেই যখন বাচ্চা খুব বেশি কান্নাকাটি করবে, একেবারেই ফুড নিতে চাবে না, রিফিউজ করবে, বাট তার ক্ষুধা, সে কিন্তু কাঁদবে, খাবার কিন্তু নেবে না, কারণ তার মুখে ভালো লাগছে না, তখন বুঝতে হবে যে তার নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়েছে। মোস্টলি সেটা আয়রন এবং জিঙ্কের কারণে হয়। চাইলে মা জিঙ্ক সাপ্লিমেন্ট করতে পারে। আয়রনটা যদি আইডেন্টিফাই হয়ে যায়, তাকে ফলিসন বা কম্পিরন এই ধরনের যখন আমরা সাপ্লিমেন্ট করি, তখন অটোমেটিক্যালি তার একটু সময় নেবে, কিন্তু আবার সে ব্যাক করবে। ঠিক আছে, এর পাশাপাশি অবভিয়াসলি তাকে খাবারগুলো দিতে হবে। খাবার থেকে সে তো কিছু নিউট্রিশন পেয়ে যাবে, তার পাশাপাশি সাপ্লিমেন্ট করলে একটু দ্রুত রিকভার করে যায় বাচ্চা। কিছু কিছু সময় বাচ্চাদের হচ্ছে ত্বক এবং চুলের রং কিন্তু পরিবর্তন হয়, আসলে এটা কেন হয়? এই সেম মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য হবে, হ্যাঁ, যে চুলের রঙটা ধূসর হয়ে যাচ্ছে এটা। সো দেখা গেছে এখানে জিঙ্ক, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন এ, অনেকগুলো জিনিস কিন্তু রিলেভেন্ট। সো এই মাইক্রোনিউট্রিয়েন্টটা আসলে বাচ্চার এই গ্রোথের টাইম খুব ইম্পর্টেন্ট। যেমন আমি মিষ্টি কুমড়ার কথা প্রথমেই বলেছি, সবজির মধ্যে দিতে। এটার কারণ হলো কালার। যে কোনো কালারফুল ভেজিটেবল এই সময় বাচ্চার জন্য খুব ভালো, কালারফুল ফ্রুটস খুব ভালো, কারণ কালারফুল ভেজিটেবল ফ্রুটস থেকে কিন্তু সে বিটা ক্যারোটিনটা পাচ্ছে। যেমন গাজর, অনেক মা বলে গাজর সে হজম করতে পারে না। বেসিক্যালি অনেক খাবারে আছে, আপনি যখন বাচ্চা যখন টয়লেট করবে সেইভাবেই ওই কালারটা যাবে, তো এটা তার মানে এটা না যেটা সে হজম করতে পারে নাই। যেমন গাজরটা সুন্দর করে বয়েল করে দিতে পারে, বাচ্চা যখন চাবানো শিখবে তখন হাতে স্লাইস করে দিতে পারে, টমেটো খাওয়াতে পারে। যেমন প্রতিদিন অ্যাটলিস্ট 2টো কালারের সবজি অথবা 2টো কালারের ফ্রুটস বাচ্চার খাবারে থাকতে হবে। এই দুটো রিকভার করতে পারলে দেখবেন যে তার এই ডেফিসিয়েন্সিটা হয় না। সো আমাদের দেশের বাচ্চাদের ডেফিসিয়েন্সি একটা কারণে হয়, সবজি খেতে চায় না, ফ্রুটসও খেতে চায় না, এই প্র্যাকটিসটা কম। এখন বাচ্চাদের ফুড হ্যাবিট কিন্তু তৈরি হয় প্যারেন্টস থেকে। বাচ্চারা খুব মনিটর করে প্যারেন্টস কী খায়, হ্যাঁ, ছোট একটা বাচ্চা হলো সেটা খেয়াল করে, এটা কিন্তু প্যারেন্টস বোঝে না। আবার হলো প্রেগনেন্সিতে মা কী খেয়েছে, ফুড হ্যাবিটটা কেমন ছিল, সেটাও কিন্তু ওই টেস্ট বারটা সে পায়। আবার অনেকের হলো প্রেগনেন্সিতে মায়ের সেটা পায় না, বাচ্চার বাবা হয়তো খুব মানে একদম বেছে বেছে খায়, দাদি, বংশের কারো না কারো অভ্যাসও কিন্তু বাচ্চা পেতে পারে। সো ওইটার ক্ষেত্রে আসলে তখন একটু বড় হলে তাকে কাউন্সিলিং করা ছাড়া কোনো উপায় নাই। আমি অনেক বাচ্চা পেয়েছি যারা হলো ফ্রুটসের স্মেলই নিতে পারে না, একেবারেই না, এটা আমি কিছু বাচ্চা পেয়েছে। সো এটা জেনেটিক্যাল। আমি যে বাচ্চাটার পেয়েছে পরে যা বোঝা গেল যে তার বাবার এই প্রবলেমটা ছিল, সো এটা তাকে দেওয়া যায়নি। সেক্ষেত্রে অনেক সময় আমরা টেকনিক্যালি বলি, যেমন কলা দিয়ে তুমি বিস্কিট করে দাও, রুটির সাথে মিক্সড করে দাও বা অন্য খাবারের সাথে দাও, যাদের স্মেলের বাতি কাছে তাদেরকে ওটা দিলে তারা কিন্তু বমি করে দিবে। সো আলটিমেটলি তাদেরকে তখন আমাদেরকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট করতে হয়, তখন যে সে একটু রিকভার করে। কিছু কিছু শিশু বাচ্চা দেখি যে সবসময় সব কিছুতে অমনোযোগী, পড়াশোনা যেমন, খেলাধুলায় তেমন, খাবার দেওয়ারও অমনোযোগী, আসলে এই সব থেকে সমাধানের পথ কি? আচ্ছা, প্রেগনেন্সি অবস্থায় যদি মায়ের আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, আমাদের দেশে আয়োডিন সাপ্লিমেন্ট করা হয় আসলে খুব কম। সো আয়োডিন কিন্তু বাচ্চার ব্রেনের সাথে রিলেভেন্ট। আমরা যে বলে আইকিউ, লেখাপড়া মনে রাখার একটা কারণ কিন্তু আয়োডিন, ঠিক আছে। সো এটাও লাগে কম, কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার পুরো ব্রেনটাতে এত বেশি নিউট্রিশনের সমন্বয়, গুড ফ্যাট দিতে হয়। যেমন আমি ডিএইচএ এবং ইপি এর কথা বলেছি, তার মানে ডোকোজা হেক্সানোয়িক অ্যাসিড। এটা হলো যেমন সামুদ্রিক মাছ খেলে মার কী হয়, ওমেগা 3টাও মা পাচ্ছে, দিস ইজ ভেরি গুড ফ্যাট, এবং তার পাশাপাশি মা কিন্তু আয়োডিনও পাচ্ছে। এখন প্রেগনেন্সিতে আসলে সবার জন্য অ্যাভেলেবেল, বাংলাদেশে অ্যাভেলেবেল সবাই সামুদ্রিক মাছটা পাচ্ছে না, একটা অঞ্চলের মানুষ পায়, কেউ প্রিজারভেটিভ পায়। সো আমরা দেখা গেছে যে প্রিজারভেটিভ ইয়েগুলোকে আমরা অ্যালাউ করতে চাই না, সে কারণে অনেক সময় আমরা সাপ্লিমেন্টেশন করি যে মাকে ওমেগা 3, যেটা এখন হয়েছে। আরেকটা বিষয় হলো, আজ থেকে যদি 20 বছর 25 বছর আগের কথা আপনি বলেন যে হ্যাঁ তখন কি ব্রিলিয়ান্ট হয়নি, ডেফিনেটলি হয়েছে।
তার কারণ হলো তখন যে ন্যাচারাল ফ্রেশ অর্গানিক খাবার মানুষ খেয়েছে এখন কিন্তু সেটা নাই। সো আপনি যখন একটা ভেজিটেবল লাগাচ্ছেন সেই মাটিতে আয়োডিন যদি না থাকে আপনি আয়োডিন কোথা থেকে পাবেন? যেমন কারেন্ট সিচুয়েশনে প্রচুর প্রেগনেন্ট ওমেনের হলো হাইপোথাইরয়েড হচ্ছে। সো হাইপোথাইরয়েড ওয়ান অফ দ্য রিজন আপনার আয়োডিন ডেফিসিয়েন্সি। সো আপনাকে এটা রিকভার করতে হবে। সাপ্লিমেন্টেশন কিন্তু তাকে হরমোন সাপ্লিমেন্টেশন করছে, কিন্তু অনেকেই খুব কম মা জানে যে তাকে যে আয়োডিন সাপ্লিমেন্ট করতে হবে। যেমন আমি পার্সোনালি সাজেস্ট করি কিন্তু আয়োডিন সাপ্লিমেন্ট নেওয়ার জন্য প্রেগনেন্সিতে। সো এটা একটু নিতে হবে। এটার কম থাকলে আমরা বলি না যে বাচ্চাটা হাবা গোবা বা ইনস্ট্যান্ট একটা কথা বলতে পারে না, এটা হলো আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য তার এটা হবে। এবং ধরুন তার যদি ওমেগা 3 মানে গুড ফ্যাট যদি ভালো না থাকে তার ব্রেনে, তখন কিন্তু সে দ্রুত এটাকে ক্যাচ করতে পারবে না, যার কারণে তার অমনোযোগিতা অটোমেটিক্যালি হবে। তো এই কারণেও যে ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে আপনার উইনিং প্র্যাকটিস এই জায়গাগুলোতেও যদি গর্ভাবস্থায় ধরেন ল্যাকিংস তৈরি হলো, এখানে তো তার 25 থেকে 50% একটা ডেভেলপমেন্ট হয়। তারপরের 50% কিন্তু পৃথিবীতে আসার পর, এই 50%ও যদি মা তাকে কেয়ার করে তাতেও কিন্তু হয়। সো এখানে নট অনলি যে ফুড একটা রিলেটেড, এখানে কিন্তু প্যারেন্টসের বাচ্চাকে মনিটর করা খুব ইম্পর্টেন্ট। খুব মনিটর করতে হবে, বাচ্চাকে সময় দিতে হবে প্রথম 2 বছর। বাবা মার টাচ, বাবা মার অ্যাটাচমেন্ট বাচ্চাকে কিন্তু ব্রেনি করে, অনেক বেশি করে। সে ওই জিনিসগুলোকে ফলো করে, কিন্তু সে সারাদিন কিছু দেখলোই না, আপনি কথাই বললেন না, সে কি কথা বলবে? বলবে না। আপনি তাকে জিনিস শেখালে সে শিখবে। এই জন্য এই 2 বছরটা খুব ইম্পর্টেন্ট, যে প্যারেন্টস খাওয়ানোর পাশাপাশি তাকে অনেক মানে কোয়ালিটি টাইম দিতে হবে প্রতিটা জিনিস তাকে শেখানোর জন্য, তার এই ব্রেনটা ডেভেলপমেন্টের জন্য। শিশুদের অনেক কোয়ারিজ থাকে, কিন্তু আমরা কিন্তু বিরক্ত হই, পরপর 3টা প্রশ্ন করলে কিন্তু আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, তাই না? এবং বারবার বলি যে ফ্যামিলিতে যে কজন মানুষ থাকবে বাচ্চা ঠিক তাদেরকে ফলো করবে। সো এখানে কিন্তু তার ডেভেলপমেন্টাল ইস্যু, যে এই যে তার সে অমনোযোগিতা, এটা সে যখন দেখবে যে তার প্যারেন্টসের মধ্যে মিল নাই, এটা তার মধ্যে ক্লিক করবে। আরেকটা বাসায় গিয়ে দেখছে যে সেখানের প্যারেন্টস তো একটু ডিফারেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো বাচ্চারা ক্লিক করে। সো এই বিষয়গুলো বাবা মাকে খেয়াল করতে হবে যে তার মানসিক বিকাশটা ঠিকমতো হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি হলো ফিজিক্যাল। সো যেটা আপনি বলেছেন যে অমনোযোগিতা, পড়ালেখা এটা হয় না, এটা কিন্তু মানসিক বিকাশ। সো এটার সাথে নিউট্রিশন ডেফিনেটলি রিলেটেড, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, আয়োডিন এগুলো তো রিলেটেড আছে। যেমন বাচ্চাকে যদি, যেমন আমি ওটসের কথা যদি বলি, এখন একটা বাচ্চার হয়তো 4.8 থেকে 18 মিলিগ্রাম রিকোয়ারমেন্টস আছে পার ডেতে জিঙ্ক। একটা মা যদি তাকে সকালে একটু ওটস খাওয়ালো, একটা ডিম সিদ্ধ খাওয়ালো, একটা ভেজিটেবল খাওয়ালে কিন্তু তার জিঙ্কের চাহিদা ফিল আপ হয়ে যায়। এবার আসি আমি আয়রনের কথা। ডিমে কিছু আয়রন আছে, ওটসে আছে। যদি আমরা চিকেনটাকে স্টক করে অর্থাৎ স্যুপ করে দিই, এখান থেকে বাচ্চাটা কিন্তু আয়রন পাবে। কলা খেতে বলছি, আনার বা মালটা এই টাইপের ফ্রুটস খেতে বলছি, সেখানেও কিন্তু সে আয়রন পাবে। অর্থাৎ তার যে দৈনিক চাহিদা এখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে। আর মা যেটা করে, যেমন ফ্রুটসকে অনেকে আছে একেবারে চিপে রস করে খাওয়ায়, হ্যাঁ, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। এটাতে ফ্রুটস তার নিউট্রিশনটাকে হারায়। বাচ্চা যে পরিমাণ নিউট্রিশন এক স্লাইস মালটা চিবিয়ে খেলে পাবে, সেটা সেই একটা মালটা জুস করে দিলে কিন্তু সে পাবে না। সো ফুডটাকে ডেলিভার করা এটা খুব ইম্পর্টেন্ট, যে কোন ফর্মে আমি বাচ্চাটাকে দিব, এটা খুব ইম্পর্টেন্ট। সে কি আমি শুধু খাওয়াচ্ছি, আমার বাচ্চা নিউট্রিশন পাচ্ছে কিনা এটা আমাকে আগে বুঝতে হবে। সো এই নিউট্রিশনের অভাবেই কিন্তু বাচ্চার অমনোযোগিতা, এবং ওই যে বাচ্চাদেরকে ফোর্স ফিডিং, বাচ্চা না খেলে একটা মাইট দেওয়া, বকা দেওয়া, ধমক দেওয়া, এটা তাকে ডিপ্রেসড করে। ডিপ্রেসড করলে অটোমেটিক্যালি আপনি অমনোযোগী হবেন, আপনার কোনো কিছু ভালো লাগবে না, মানে পরিবার কোনো কিছু তার ভালো লাগবে না। এই জন্য তার আগে একটা কথা বলেছে, একটা বাচ্চা একটা সত্তা, প্যারেন্টসকে এটা বুঝতে হবে, তার মতামতের গুরুত্ব দিতে হবে। আমার বাচ্চাটা কি চাচ্ছে, আমার বাচ্চা এখন ঘুমাতে চাচ্ছে, তাহলে তাকে ঘুম পাড়াতে হবে। বাচ্চা এখন খেতে চাচ্ছে না, আমি তাহলে এটা তাকে দিব না। হ্যাঁ, আমি যদি তাকে বুঝিয়ে কথা বলে মানে তাকে যদি কনভিন্স করে দিতে পারি, দিস ইজ গুড প্র্যাকটিস। কিন্তু আমি তাকে মারবো, বকা দিব, খুব রাগারাগি করবো, এক রুমে দরজা বন্ধ করে আটকে রাখবো, এটা হলে বাচ্চার তখনই রিটার্ডেশন হয়, বাচ্চার সেলফ কনফিডেন্স লেভেলটা কমে যায়। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণ কি? বেসিক্যালি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়াটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হ্যাঁ, কমে যাওয়ার কারণটা থাকার মানে যার হবে তার হলো জন্মগতভাবে হওয়া স্টার্ট হলো। আমরা প্রথমে বলেছি যে জন্মের পর একটা বাচ্চা শাল দুধ খাওয়া, এটা তার প্রথম প্রতিষেধক, এটা তার রোগ প্রতিরোধের প্রথম জিনিস। তারপর 6 মাস সে তো ব্রেস্ট ফিডিং করলো, এটাও তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে। আচ্ছা, কমে যায় কখন? যেমন যদি আপনার ভিটামিন সি কম থাকে আপনার খাদ্য তালিকায়, ভিটামিন সি নাই, কমে যাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। যেমন একটা বাচ্চার অনেক মা কমপ্লেন করে যে আপা খুব দ্রুত প্রতি মাসে হাঁচি কাশি সর্দি হয়, তখনই বুঝবেন ওর ভিটামিন সি ডেফিসিয়েন্সি। ঠিক আছে? সো এটা অনেকগুলো কাজ করে, আপনার বডিতে কোলাজেন সিনথেসিস করে, আপনার আয়রনটাকে অ্যাবজর্ব করতে আপনার হেল্প করে, মানে নন হিম আয়রনকে। সো ভিটামিন সির যে ফাংশনগুলো আছে, যখন এটা কমে যায় সেই ফাংশনগুলো হয় না, অটোমেটিক্যালি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। ধরুন তাকে সানলাইটে প্রপারলি দেওয়া হয়নি, তার ভিটামিন ডি নাই। ভিটামিন ডি কিন্তু আপনাকে যতই আমি খাবার থেকে দেই না কেন, আপনি মাত্র
মাথায় রাখবেন ওটা বডিতে জমা থাকবে আনলেস আনটিল আপনি সানলাইটে না যাওয়া পর্যন্ত। হোয়েন ইউ গো টু সানলাইট ওটা সিনথেসিস হবে আপনার বডিতে, অর্থাৎ যে ভিটামিন ডি যুক্ত খাবার আপনি খেয়েছেন সানলাইটে যাওয়ার পরে সিনথেসিস হয়ে আপনার বডি অ্যাবজর্ব করছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ল্যাকিং। এই জিনিসগুলো হলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, যার কারণে জন্মের পরে তো তার কিছু টেস্ট হয়ে যায়। যেমন 6 মাস পরে আমি ম্যাক্সিমাম মাকে বলি ভিটামিন ডি, ওমেগা 3, আয়রন, এগুলোকে এই প্রোফাইলগুলো আয়রন প্রোফাইলটা করার জন্য বলি, হ্যাঁ। তখন ওদেরকে ট্রিটমেন্ট করতে বা টেক কেয়ার করতে খুব সুবিধা হয়। আর আমাদের দেশের প্যারেন্টসটা আসলে প্র্যাকটিস না যে বাচ্চাকে রেগুলার একটা চেক আপ দেওয়া, বাচ্চাকে একটু নিউট্রিশনিস্টের কাছে যাওয়া। যেমন আমরাও কিন্তু ক্লিনিক্যাল সাইন দেখলে বুঝি একটা বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি হলে তার ফেসই বোঝা যায় ওর আয়রন ডেফিসিয়েন্সি। আপনি যে তার আগে বলেছেন হেয়ার কালার নষ্ট হয়ে যাওয়া, আয়রন ডেফিসিয়েন্সিতে হবে তার এটা, হ্যাঁ। এবং বাচ্চার ফেস দেখলে আমরা অনেক কিছু ক্লিনিক্যাল সাইন বুঝে যাই। বাচ্চার হাঁটা দেখলে ভিটামিন ডি, ক্যালসিয়াম আমরা বুঝি, বাচ্চার গ্রোথ দেখলে কিন্তু আমরা বুঝি, তাই না? সো এই বিষয়গুলো যদি মনিটর না করে অটোমেটিক্যালি এই ল্যাক অফ নিউট্রিশনগুলোর কারণে, এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণেই কিন্তু আমাদের হলো অটোমেটিক্যালি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তাহলে রোগ প্রতিরোধ বাড়াতে হলে কোন কোন খাবারগুলো খাবার খুবই জরুরি? আচ্ছা, এটার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা পুরো একটা লাইফস্টাইল, বা যেমন একটা বাচ্চার বা অ্যাডাল্টের আপনার খাবারের টাইমটাকে ঠিক রাখতে হবে, খাবারটা কোয়ালিটিফুল হতে হবে, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, বাচ্চাকে পানি দিচ্ছেন কিনা সেটা ইম্পর্টেন্ট, বাচ্চার খাবারটা যে কুক করছেন সেটা ঠিক আছে কিনা, কুকিং প্রসেসে অনেক নিউট্রিশন নষ্ট হয়ে যায়, সো কুকিং প্রসেসটা আপনাকে ঠিক রাখতে হবে। সো আর টোটাল খাবারটা আমি বলেছিলাম যে ডাইভার্সিটি, অর্থাৎ হলো যে ভেরিয়েশন রাখতে হবে আপনার খাবারে। যেমন ভিটামিন ডির কথা একটু আগে আপনাকে বলেছি, ভিটামিন ডি যুক্ত আপনি ডিম খাওয়াচ্ছেন, ডিমের কুসুমে ভিটামিন ডি আছে, কিন্তু ডিমটার ওই কুসুমটা আপনার অ্যাবজর্ব কখন হবে? আপনি সানলাইটে গেলে হবে। তার মানে কি বাচ্চাটাকে অ্যাটলিস্ট উইকলি 3 to 5 ডেজ সানলাইটে দিতে হবে। সকাল 11টা থেকে 1টা বা 3টা রোদের মধ্যে তাকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার ভিটামিন ডিটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, প্রতিদিন যদি বাচ্চা একটা ফ্রুটস খায়, যে কোনো একটা ফ্রুটস খায়, তাতেই কিন্তু তার ভিটামিন সি রিকভার করে যাবে। ভিটামিন সি এত কঠিন কোনো কিছু না। বাচ্চাকে আমরা বিভিন্ন ধরনের ডাল দিচ্ছি, ডাল থেকে যেমন আপনি আয়রন, ডাল থেকে আপনি ক্যালসিয়াম, ডাল থেকে আপনি ফাইবার, এবং এটা সেকেন্ড ক্লাস প্রোটিন পাচ্ছেন। এবং সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে আপনি যে আয়রনটা পাবেন তাতে একটু লেবু দিলে কম্বিনেশনটা ঠিক হয়। বাচ্চাদেরকে কমনলি আপনার খিচুড়িটা খাওয়ায়, খিচুড়ি খাওয়ানোর সময় আমি একটু লেবু দিতে বলি, অটোমেটিক এই যে ভিটামিন সিটা সে পেলো, এবং খিচুড়িতে তার ডাল টাল সব কিছু আছে, সেখান থেকে সে ভালো প্রোটিন পেলো, আদার্স যে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেকগুলো রিকভার করলো। জিঙ্কের কথা বলেছি, সো জিঙ্ক, সেলেনিয়াম আর কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এগুলি আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। আচ্ছা, ইমিউনিটির সবচেয়ে ইম্পর্টেন্ট খাবারটাই হলো প্রোটিন। আপনার বডিতে অ্যান্টিবডি তো তৈরি করতে হবে, সো অ্যান্টিবডি তৈরি করেই হলো প্রোটিন। সো একটা মা যখন তাকে ভালো প্রোটিন দিবে, আমি চিকেন স্টকের কথা বলি যে মুরগির হাড় গড়ছে চিকেন স্যুপ করে দেওয়ার জন্য, ডিমটা রেগুলার করার জন্য, বা আমাদের দেশি মাছটাকে রেগুলার করার জন্য, অথবা ডাল অথবা বাদাম, এই কয়টা খাবার যদি বাচ্চার খাবারে রেগুলার থাকে, অ্যাটলিস্ট একটা করে আইটেম থাকে, সেই বাচ্চার ডেফিসিয়েন্সি হওয়ার চান্স নাই, ঠিক আছে। সো এটাই হলো ইমিউনিটি বাড়ানো, অর্থাৎ ভালো প্রোটিন থেকে সে কিন্তু জিঙ্ক পাচ্ছে, আয়রন পাচ্ছে, সেলেনিয়াম পাচ্ছে। একটা ডিম খাওয়া মানে সেই বাচ্চা ভিটামিন বি কমপ্লেক্স, কলিন, যেটা ব্রেনের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, ডিমে এক্সিলেন্ট আছে। ভিটামিন এ, ডি, ই, কে, 4টা ফ্যাট সেলেবল ভিটামিন শুধু ডিমের কুসুমে পেয়ে যাচ্ছেন আপনি। ডিমের সাদা অংশ আপনি অ্যালবুমিন পাচ্ছেন, ডিমের সাদা অংশটা ফুল অফ প্রোটিন, আর কুসুমটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রচুর, এবং প্রোটিন আছে, সো এবং গুড ফ্যাট আছে। সো একটা ডিম যে বাচ্চাকে সারাদিনে আমরা খাওয়াতে পারবো, সেই বাচ্চার কিন্তু ইমিউনি সিস্টেম নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। এটাই আমরা আসলে পারি না। এটার কারণ হলো প্রতিদিন আসলে ডিমটা খেতে ভালো লাগে না, আমরা অ্যাডাল্টরা অনেক সময় খাই না। তো ডিমটাকে একটু বিভিন্ন ফর্মে দিতে হবে বাচ্চাকে, লাইক একদিন বয়েল দিল, একদিন একটু পোচ করে দিল, একদিন একটু এগ পুডিং করলো, সুজির সাথে মিক্সড করে দিল, সুজি করে দিল, একদিন একটু কারি করে দিল, মানে একটু যখন চেঞ্জ করে দেবে, যেমন ফ্রাইড রাইস করলো বাচ্চার জন্য, ভাত ভাজে তাতে ডিম ভেজে দেয়, নুডলস করলো তাতে দিক, তাহলে চেঞ্জ করে দিলে বাচ্চাটা কিন্তু খাওয়াও হয়ে গেল, এবং তার তখন কিন্তু এই ডেফিসিয়েন্সিগুলো হয় না। অটোমেটিক্যালি তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আর চেষ্টা করতে হবে যে আর্টিফিশিয়াল যে কোনো খাবার যত কম দেওয়া যায়। আর্টিফিশিয়াল খাবারও কিন্তু তাকে লস করে। 2 বছর মধ্যেই অনেক মা আছে ফ্রেঞ্চ ফ্রাইজ করে দিচ্ছে, এটা প্রচুর ট্রান্সফার থাকে, ডিপ ফ্রাইড আইটেম, তেলের পিউরিটি নাই। সেকেন্ড হলো যে সুগার ইনটেক করে বেশি, এবং সেটা কিন্তু সাদা সুগার দিয়ে অনেক খাবার তৈরি করে, এটাও বাচ্চার কিন্তু ইমিউনিটি নষ্ট করার একটা কারণ। টেস্টিং সল্ট দিয়ে স্যুপ তৈরি করা, বিভিন্ন ধরনের খাবার তৈরি করা, এটাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এইদিকে আমি তাকে নিউট্রিশনযুক্ত খাবার দিচ্ছি, আবার আরেকদিকে ড্যামেজ করার জন্য কিছু খাবার দিয়ে দিচ্ছি। আমরা অনেক ধরনের সস এখন ইউজ করি, সয়া সস থেকে যা কিছু আমরা ইউজ করি প্রত্যেকটা প্রচুর সল্ট ক্যারি করে। সল্ট আমাদের বডির জন্য কিন্তু ক্ষতিকর, ঠিক আছে। সো একটা বাচ্চার কিডনি থেকে শুরু করে ডেভেলপমেন্টের জন্যই 1 বছর পর্যন্ত কিন্তু সল্টই দিতে না করি আমরা।
তারপরে যখন দেয় বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছে, প্রচুর সল্ট এবং টেস্টিং সল্ট, টেস্ট বার্ড নষ্ট করে, ন্যাচারাল খাবারটা সে কিন্তু খেতে পারে না। সো যখনই আপনার আর্টিফিশিয়াল কোনো জিনিস বডিতে ঢুকবে আপনার ইমিউন সিস্টেমটা ব্রেকডাউন হবে। অনেক সময় শিশুর বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন আর উচ্চতা কিন্তু বাড়ে না, আসলে এটা হলে আর করণীয় কি? আচ্ছা, এটা হলো যদি ওই যে বললাম যে ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে তার স্কেলেটাল গ্রোথটা থেমে যাবে, এই জন্য তাকে মাকে চেক করতে হবে তার আসলে ক্যালসিয়াম ভিটামিন ডি লেভেলটা তার ঠিক আছে কিনা। আচ্ছা, অনেক বাচ্চা আছে যে ফ্রিকোয়েন্ট অসুস্থ হয়, যেমন ডায়রিয়া হলে কিন্তু গ্রোথ রিটার্ডেশন হয়, হ্যাঁ। তারপরে আপনার হলো বিভিন্ন ধরনের দীর্ঘদিন জ্বর ছিল, টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশনের ডিজিজ কিন্তু আমাদের বাচ্চাদের হয় যদি মারা কেয়ারফুল না হয়। ওইসব ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু তার গ্রোথ কমে যাবে। সেজন্য ওই গ্রোথটাকে ঠিক রাখার জন্য যখন এই ধরনের ডিজিজে সে ভুগবে তাকে কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যেমন বাচ্চার জ্বর হতেই পারে, জ্বরের সময় মা যেটা করবে যে তার জ্বরটার টেম্পারেচার যেন এনি হাউ ম্যানেজ করতে পারে, এটা তার ফ্লুইডের সমতা ঠিক রাখতে হবে, এনি হাউ ফ্লুইড যেন ঠিক রাখে বাচ্চার, সো দ্যাট তার ডিহাইড্রেশন তৈরি হবে না। এবং জ্বর হয়েছে মা যদি তাকে প্রপারলি তখন ফিডিংটা দিতে পারে, বাচ্চা তো আসলে খেতে চায় না, খেতে ইচ্ছে করে না, কিন্তু তখন ইম্পর্টেন্ট 2-1টা খাবারও যদি বাচ্চাকে রেগুলার করতে পারে তখন তার কিন্তু ওয়েট লস আর হয় না। যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে হয়তো 6 মাস খুব সুন্দর ওয়েট হলো, 8 মাসে ঠাস করে ওজনটা পড়ে গেল। সো এটা হলো এই ধরনের কোনো ইনফেকশনাল রোগ হলে বাচ্চাদের ওয়েট পড়ে যায়। আর অনেক বাচ্চা তো আসলে জন্মের পরে বোঝা যায় অনেক ধরনের ডেফিসিয়েন্সি, অনেকের হার্টে প্রবলেম থাকে, ডেভেলপমেন্ট ইস্যুস থাকে, অটোমেটিক্যালি তার কিন্তু যেমন হার্টে যাদের প্রবলেম থাকে তার কিন্তু গ্রোথ হবে না, ঠিক আছে। সো ওই বিষয়গুলো যদি প্রপার টাইমে ট্রিটমেন্ট করা না হয় তখন তো অটোমেটিক্যালি তার ডেভেলপমেন্ট কমে যাবে। আপা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যে বিষয়ে আপনার কাছে জানার চেষ্টা করব যে শিশুর পুষ্টিহীনতা দূর করতে সঠিক সমাধান কি? আচ্ছা, সঠিক সমাধান আসলে আমাদের পুরো আলোচনাতেই হলো আমরা শিশুর পুষ্টি নিয়ে কথা বলেছি, প্যারেন্টস কীভাবে কেয়ারফুল হবে সেটা আমরা বলেছি। শিশুর পুষ্টিটাকে যদি পুরোটাই রিকভার করতে চায় তাহলে আমি বলবো যে আমরা যে গুড প্যারেন্টিং বলি, যে আসলে ভালো বাবা মা কাদেরকে বলা হয়, জন্মের পরে বাচ্চাকে যত্ন নেওয়া, বাচ্চাকে খাওয়ালেই ভালো বাবা মা, আমি কিন্তু এটা মনে করি না। আমি যেটা মনে করি যে প্যারেন্টিং শুরু হয় একেবারে গর্ভাবস্থা থেকে। মা যখন গর্ভাবস্থায় গেলেন তখন থেকে কিন্তু তিনি যদি মনে করেন আমার বাচ্চাটাকে পৃথিবীতে সুস্থ আনতে হবে, বাচ্চাটা যেন কোনো ডেফিসিয়েন্সি না হয়, তখন ওনাকে স্যাক্রিফাইস করতে হয়। বেসিক্যালি একজন মা তো স্যাক্রিফাইসই করে আসে। সো প্রেগনেন্সি পিরিয়ডের স্যাক্রিফাইসটা হলো এরকম যে খাবারগুলো ক্ষতিকর সেই খাবারগুলো আমি খাবো না, যেটা আমার বাচ্চার জন্য উপকার সেটা আমার ভালো না লাগলেও আমি খাবো, পজিটিভ চিন্তা করা, মেন্টাল স্ট্রেস না নেওয়া, দিস ইজ গুড প্যারেন্টিং। এখান থেকে কিন্তু শুরু। সো গর্ভাবস্থার যদি আমি পুষ্টিহীনতা দূর করতে পারি, বাচ্চা জন্মের পরে কিন্তু খুব সুন্দর করে নাইসলি বাচ্চাকে কাউন্সেলিং করে, বাচ্চাকে প্রপারলি মনিটর করে কোন খাবারের পর, এটা মাকে আসলে শিখতে হবে, দিস ইজ এ লার্নিং। অনেক মা খুব সুন্দর করে পারে, অনেকে একদম বুঝেও না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এমনও দেখেছি যে নতুন যারা মা, যেমন সুজিটা রান্না করা আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে আপা কীভাবে, মানে অর্থাৎ ভয় পাচ্ছে, হ্যাঁ। সো মায়ের আইকিউ খুব শার্প হতে হবে যদি বাচ্চাকে পুষ্টিহীনতা থেকে বাঁচাতে চায়। আরেকটা হলো অনেক মা আছে বাচ্চাকে খুব খেয়াল করে আমার বাচ্চা টাইম মতো হাঁটছে কিনা, বসছে কিনা, এবং খুব বেশি কম্পেয়ার, মানে আরেকজনের বাচ্চা ওটা 8 মাসে হেঁটে ফেলছে, আমার বাচ্চা কিন্তু হাঁটে নাই। মায়েদেরকে বুঝতে হবে 17 মাসের মধ্যে বাচ্চার হাঁটা চলা কথা বলা মোটামুটিটা কমপ্লিট হয়, হ্যাঁ। তার মধ্যে কোনো বাচ্চা 1 বছরে হাঁটে, কেউ কিন্তু 1 বছর পরে হাঁটে, কেউ 8-9 মাসেও কথা বলে, কেউ 1 বছর পরে কথা বলে। এটা ডিফারেন্স থাকবে কারণ আমাদের জেনেটিক্যাল ফ্যাক্টর কিন্তু এক না, তাই না? আমার আর আপনার জিনও তো এক হবে না, সেই জন্য বাচ্চাতে ভ্যারি করবে, এটা মাকে বুঝতে হবে। সো মোস্টলি বাচ্চার যদি ডেফিসিয়েন্সিগুলো দূর করতে চায়, বাচ্চার খাবারকে এনি হাও প্রতিদিনের 3 বেলার খাবারকে ব্যালেন্স করে দিতে হবে। এমন ফুড চুজ করতে হবে যে খাবার থেকে বাচ্চা সব ধরনের নিউট্রিশন পাবে। যেমন সবাই একটা খাবারকে ইমফাসাইজ করে, সেটা হলো খিচুড়ি। আমি এটাকে ইমফাসাইজ করি, কিন্তু যদি আমার বাচ্চা এই খাবারটাকে পছন্দ না করে তাহলে আমি এটার বিরুদ্ধে। আমার বাচ্চাকে ব্যালেন্স করার জন্য আমি যেমন আপনি যদি দুধ, কর্নফ্লেক্স, কলা এটা দিলেন, অথবা দই চিরা কলা এরকম দিলেন, এগুলো থেকে কিন্তু সবই বাচ্চা পাচ্ছে। আচ্ছা, ভাত ডাল শাক সবজি মাছ এটা দিলেও কিন্তু বাচ্চা খিচুড়ির মতোই পাচ্ছে। খিচুড়িতে আপনি সব মিক্সড করছেন, আমি যদি ভাতের সাথে ডাল মিক্সড করে একরকম টেস্ট, একটু লাল শাক দিলাম আরেক রকম টেস্ট, মা এরকম চেঞ্জ করে করে বাচ্চাকে খাওয়াবে, অটোমেটিক্যালি কিন্তু তার এই পুষ্টিহীনতা দূর হয়ে যাবে। শুধু একটু বুদ্ধি করে খাওয়ানো। মায়েদের টেন্ডেন্সি যেন এটা না হয় যে যে কোনো একটা খাবার ওটা শুধু বেশি করে খাওয়ানোর একটা টেন্ডেন্সি, পুষ্টি চিন্তা না করে ওজনটাকে বেশি চিন্তা করে। আমার কথা হলো বাচ্চার ওজন লিন অ্যান্ড থিন, বাচ্চা প্লেফুল, বাচ্চা সহজে রোগাক্রান্ত হচ্ছে না, তার মানে তার বাচ্চাটা পারফেক্ট।
ঠিক আছে, কিন্তু বাচ্চার ওজন নিয়ে মায়েদের অনেক বেশি চিন্তা থাকে, মানে বেশি ওজন হতে হবে, একটু নাদুস নাদুস বাচ্চা সবাই পছন্দ করে, তার চেয়ে খেয়াল করতে হবে স্কেলেটাল গ্রোথ ঠিক আছে কিনা। কারণ ছোটো বাচ্চারা পা ব্যথা করে কমপ্লেইন করে, হাঁটার টাইমটা তার ঠিক আছে কিনা, হাঁটার সময় তার পা বাঁকা হয় কিনা, তার কি ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, এগুলি খুব মনিটর করতে হবে। সো ওই অনুযায়ী ধরেন উনি পারছে না, তাহলে উনি একটু এক্সপার্টের কাছে যাক যে আমাকে খাবারটা ব্যালেন্স করে দেন, আমি কোন বেলায় কী খাওয়াবো, তাহলে ওটা ভালো। কারণ নিউট্রিশনিস্টরা তো অনেক মেনু করে দেয়, অনেক সময় মায়েরা মেনু বুঝে না, এটা একটা সমস্যা হয়, কোন খাবারে কী কম্বিনেশন করতে হবে। সো আমরা কিন্তু সেই মেনুগুলো করে দিই যে আপনি এইভাবে এভাবে খাওয়ান। যখন সে আন্ডার নিউট্রিশনে থাকে তখন তাকে হাই ক্যালোরি দিতে হয়। সো হাই ক্যালোরি ফুডগুলো আমরা রিকমেন্ড করে দিই, তুমি এইভাবে খাবার বানাও। যেমন একটু দুধ ডিম তাকে খাওয়ালো, ডিমটা খাওয়ানোর সময় তাকে যদি একটু ঘিতে ভেজে দেয়, ক্যালোরি কিন্তু হাই হয়ে গেল। বাচ্চার খাবার একটু বাটার ইউজ করলো, ক্যালোরি কিন্তু হাই হয়ে গেল। সো এই বিষয়গুলো একটু মনিটর করলে আমার মনে হয় পুষ্টিহীনতার কোনো কারণ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বেশি খুশি হব আমাদের আজকের প্রোগ্রামটা দেখে যদি আমাদের দর্শকের 10% উপকার হয়, সেটাই আসলে আজকের প্রোগ্রামের আমাদের সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করেছি শিশুর পুষ্টিহীনতা ও করণীয় নিয়ে। আশা করছি এই অনুষ্ঠান আপনাদের নিঃসন্দেহে ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ডক্টর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।